আমরা আজকে পার্ট 33 শুরু করতে যাচ্ছি এবং আজকের বিষয়বস্তু হচ্ছে গতকালকের মতো আবারও ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তবে পার্ট 2 দ্বিতীয় অংশ আমরা আলোচনা করতে যাব। এই অংশে তোমাদেরকে আবারও স্বাগত। এই অংশে যা আমরা জানতে পারবো, ব্যাংক বিবরণীর নমুনা, নগদান বহির নমুনা, ব্যাংক সমন্বয় বিবরণী কি, নগদান বহি ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণ এবং ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার কৌশল, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করতে পারবো। তবে আমি একটি কথা বলে রাখি যে এখানে একটি গরমিল শব্দটা আছে। কিসের গরমিল? ব্যাংক বিবরণী এবং নগদান বহির মধ্যে গরমিল। কেন গরমিল হয়, কিভাবে গরমিল হয়, আমরা সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তবে একটা কথা বলে রাখি যে আমি আমার ব্যাংকে টাকা জমা রাখি এবং আমার পকেটের টাকা জমা রাখি। আমার পকেটের টাকার হিসাব রাখি আমি নগদান বইতে, আর আমার জমাকৃত টাকাটা জমা থাকে ব্যাংকে। সুতরাং ব্যাংকে কত টাকা আছে সেটা পরিমাণ, আর আমার নগদের থেকে কত টাকা ছিল এবং কত টাকা আছে সেই পরিমাণ কিন্তু সেম হওয়ার কথা। কিন্তু যে কোনো কারণে, বিভিন্ন কারণে সেগুলো সেম হয় না। কিছু পরিবেশ পরিস্থিতি আছে যেগুলা ঘটনা, এমন ঘটনা ঘটে যায় যে আমি একজনকে চেক দিয়েছি কিন্তু চেক নিয়ে সে এখনো ব্যাংকে যায়নি। সুতরাং আমার ব্যাংকের টাকা ব্যাংকে রয়ে গেছে, কিন্তু আমি তো জানি যে সেই ব্যক্তি চেকের টাকা নিয়ে বাসায় চলে গেছে বা তার অফিসে চলে গেছে। এই সমস্ত কারণে গরমিল হতে পারে। আমরা এই সমস্ত টোটাল বিষয়টি নিয়ে ব্যাখ্যা করার জন্য আজকে আলোচনা শুরু করেছি এবং আমরা বিস্তারিত ব্যাখ্যার জন্য স্লাইড শুরুতে যাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের পার্ট 33-এর বিষয়বস্তু ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্ট 2। এই চ্যাপ্টারটা আমরা 3 খণ্ডে শেষ করব ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। আজকের পাঠে যা যা জানবে: ব্যাংক বিবরণী বা পাস বহির নমুনা, নগদান বহির নমুনা, ব্যাংক সমন্বয় বিবরণী কি, নগদান বহি ও পাস বহির ব্যালেন্সের মধ্যে গরমিলের কারণ, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির পদ্ধতি, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির কৌশল। চলো আমরা একটা একটা বিষয় নিয়ে আলোচনা করি। ব্যাংক বিবরণী বা পাস বহির নমুনা। ব্যাংক যে বহিতে আমানতকারীর জমা বা উত্তোলনের হিসাব রাখে তাকে ব্যাংক বিবরণী বা পাস বহি বলে। আমরা বিগত ক্লাসেও এগুলা নিয়ে আলোচনা করেছি। চলো আমরা এবার নমুনা দেখি। এখানে দেখো ব্যাংক স্টেটমেন্ট, এর উপরে ব্যাংকের নাম, ঠিকানা অমুক সমুক থাকবে। আমরা বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এখানে দেখো 1 তারিখে ব্যালেন্স ছিল 10,000 টাকা, 12 তারিখে ক্যাশ ডিপোজিট করা হয়েছে, ক্রেডিট লেখা হয়েছে 5,000, তাহলে ব্যালেন্স হয়ে গেল 15,000। 24 তারিখে উইথড্র করা হয়েছে 2,000, উইথড্র ফর অফিস, ওকে, 2,000 টাকা, তাহলে আমার ব্যালেন্স হচ্ছে 13,000 টাকা। 25 তারিখ একজন দেনাদার কর্তৃক ডিপোজিট করা হয়েছে 7,000 টাকা, আমার ক্রেডিট হলো এবং ব্যালেন্স হলো 20,000 টাকা। আর 31 তারিখে ব্যাংক চার্জ, অর্থাৎ ব্যাংক আমার হিসাব সংরক্ষণ করার কারণে আমার কাছ থেকে 100 টাকা চার্জ কেটে রেখেছে। সুতরাং এটা ডেবিট হলো আর আমার ব্যাংক ব্যালেন্স হলো 19,900। এটাই হচ্ছে ব্যাংক বিবরণীর একটা ছোট্ট নমুনা। এই নমুনাতে আমরা ব্যাংক বিবরণী কিভাবে রাখে সেটা দেখতে পেলাম। নেক্সট আমরা আসবো নগদান বহির নমুনা। একটি প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি ও প্রদান সম্পর্কিত লেনদেনসমূহ যে বইতে লেখা হয় তাকে নগদান বহি বলে। আমরা যখন নগদান বই নিয়ে পাঠ শুরু করেছিলাম বা ক্লাস করেছিলাম, সেখানে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা আমরা করেছি। এরপরেও এখানে বলা হচ্ছে কি, নগদ প্রাপ্তি ও প্রদান সম্পর্কিত লেনদেনসমূহ যে বইতে লেখা হয় সেটাই হচ্ছে নগদান বহি। এর নমুনা দেখো, এখানে দেখো উপরে হেডলাইন ক্যাশ বুক
এখানে কলাম আছে ২ টা, একটা ক্যাশ কলাম, একটা ব্যাংক কলাম ডেবিট পাশে, আর ক্রেডিট পাশেও ক্যাশ কলাম আর ব্যাংক কলাম। ওকে? ওপেনিং ব্যালেন্স ছিল ক্যাশে ৳৫,০০০, ব্যাংকে ছিল ৳১০,০০০। আমি সেলস করেছি ক্যাশে, এইজন্য ক্যাশটা কলামে বসছে ৳১৬,০০০। পারচেজ করেছি ক্যাশে, এজন্য ক্যাশ কলামে বা নগদ কলামে বসছে ৳৪,০০০। ১২ তারিখ আমি আ ব্যাংকে টাকা জমা করেছি অফিস থেকে। এজন্য ব্যাংক কলামে বসছে ৳৫,০০০, আর পেমেন্ট পাশে ব্যাংক কলামে বসছে সরি নগদ কলামে বসছে ৳৫,০০০ ১২ তারিখ। ওকে? ২৪ তারিখ দেখো ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে অফিসের প্রয়োজনে ৳২,০০০। এজন্য পেমেন্ট পাশে এই ২৪ তারিখ ব্যাংক থেকে ৳২,০০০ ক্রেডিট পাশে লেখা হয়েছে। আর ডেবিট পাশে রিসিপ্ট ২৪ তারিখ ক্যাশ কলামে লেখা হয়েছে। কারণ ওই ক্যাশ টাকাটা আমার অফিসে আসছে আর ব্যাংক থেকে চলে গেছে ৳২,০০০। ২৫ তারিখ একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। এজন্য ৳৭,০০০ ব্যাংক কলামে বসছে। ৩১ তারিখ ব্যাংক চার্জ হয়েছে ৳১০০, সুতরাং এটা পেমেন্ট হিসাবে ব্যাংক থেকে কমে গেছে। ওকে? এরপরে ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং ব্যালেন্স আছে এখানে ৳১৪,০০০ নগদ কলামে, আর ব্যাংক কলামে আছে ৳১৯,৯০০ ব্যালেন্স সিডি, যেটা আমরা নিয়ম অনুযায়ী খতিয়ানের নিয়ম অনুযায়ী আবার এখানে বিডি করি, অর্থাৎ এর পরের দিন ওপেনিং ব্যালেন্স হিসাবে আসছে নগদে ৳১৪,০০০ এবং ব্যাংক কলামে ৳১৯,৯০০। এটা হচ্ছে ক্যাশ এর বইয়ের একটা নমুনা। এখন আমরা আমাদের মূল আলোচিত বিষয়ে আসছি। নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সংজ্ঞাটা এরকম: ব্যাংক বিবরণী বা পাসবইয়ের ব্যালেন্স ও নগদান বইয়ের ব্যাংক কলামের ব্যালেন্সের মাঝে পার্থক্য হলে তার কারণ নির্ণয় করে প্রয়োজনীয় যোগ-বিয়োগের মাধ্যমে যে বিবরণী তৈরি করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। ওকে? আমরা দেখি একটু আগে যে নমুনাটা আমরা দেখছি যে ক্যাশ বইয়ের ব্যাংক কলামের ব্যালেন্স কত? ১৯,৯০০। ওকে? এবং পাস বইয়ের ব্যালেন্স কত? এই যে ১৯,৯০০। তাহলে তো ২ টা ঠিক আছে। পাস বইও ১৯,৯০০ বলছে, ক্যাশ বইও ১৯,৯০০ বলছে। তাহলে ২ টা বইয়ের ব্যালেন্স একই রকম। কিন্তু ঘটনাটা কি দেখো, এখানে বলা হচ্ছে কি ব্যালেন্সের মধ্যে পার্থক্য হলে, তাহলে তো পার্থক্য হয়, এটাই তো বোঝা যায়। তার কারণ নির্ণয় করে প্রয়োজনীয় যোগ-বিয়োগের মাধ্যমে যে বিবরণী তৈরি করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। আমরা তাহলে আরেকটি বিবরণী তৈরি করব। সেই বিবরণীটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। নেক্সট হচ্ছে এই যে গরমিল বা অবিলের কথা আমরা বললাম, সেই গরমিলের কারণগুলি কি, কি? অনুপস্থাপিত চেক। আমি চেক ইস্যু করেছি ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু ওই ব্যক্তি এখনো ব্যাংকে উপস্থাপন করে নাই। অনাদায়ী চেক। আমি একটি চেক ব্যাংকে জমা করেছি আদায়ের জন্য। কিন্তু ব্যাংক সময়ের কারণে হোক অথবা অন্য কোনো যে কারণে হোক এখনো আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করতে পারে নাই। দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা। আমি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পাই, সে আমার অ্যাকাউন্টে জমা করে ফেলেছে। খুব ভালো কথা, কিন্তু আমাকে তো জানানো হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য আদায়। ব্যাংক যদি আমার পক্ষে বা আমার প্রতিষ্ঠানের পক্ষে কোনো প্রাপ্য বা রেভিনিউ কালেক্ট করে থাকে, আদায় করে থাকে। ব্যাংক কর্তৃক প্রদেয় পরিশোধ। ব্যাংক আমার পক্ষে যদি কোনো খরচ প্রদান করে থাকে, তবে এটা ঠিক এই প্রাপ্য আদায় আর প্রদেয় পরিশোধের ক্ষেত্রে
আমাকে ব্যাংকের কাছে লিখিতভাবে জানায় দিতে হবে যে এই বিষয়ের টাকাটা তুমি আদায় করে দিবা অথবা এই বিষয়ের টাকাটা তুমি আদায় করে নিও। এটা আমাকে বলে দিতে হবে। তাহলে ব্যাংক আদায় করে নেবে আর পরিশোধ করে দেবে। ব্যাংক কর্তৃক সুদ জমা। আমি যে ব্যাংকে টাকাগুলো জমা রাখি, ব্যাংক তো নির্দিষ্ট সময়ে আমাকে সুদ দেবে বা মুনাফা দেবে, এগুলা যখন জমা হয়। ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ বা সুদ। ব্যাংক আমার পক্ষে কাজ করে, আমার টাকা রাখে, আমাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়। তো তার জন্য তো কিছু খরচ আছে। সেই চার্জটা যখন সে কেটে নেয়। চেক বা বিল প্রত্যাখ্যান। আমি যদি কারো কাছ থেকে কোনো চেক অথবা বিল পেয়ে থাকি, সেই চেক বা বিল যদি ব্যাংকে জমা করি, তাহলে সেই চেক বা বিলের টাকা যিনি চেক দিয়েছিলেন, তিনি যদি আদায় না করেন বা তার ব্যাংকে টাকা না থাকে, এক্ষেত্রে প্রত্যাখ্যান হবে। এটা হচ্ছে চেক বা বিল প্রত্যাখ্যান। ভুল, মিস্টেক। ভুল ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে কি ব্যাংকও ভুল করতে পারে অথবা আমি নিজেও ভুল করতে পারি। সুতরাং এই ৯ টি বিষয় হচ্ছে গরমিলের কারণ। কার গরমিল? ওই একটু আগে যে বললাম ৳১৯,১০০ ৳১৯,১০০ মিলে গেছে। কিন্তু এই সমস্ত কারণে এই ৳১৯,১০০ না মিলে অন্য কোনো ফিগারে আসতে পারে। এটাই হচ্ছে নগদান বই ও পাসবহির ব্যালেন্সের মধ্যে গরমিলের কারণ। ওকে? এখন আসো এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির পদ্ধতি কি, কি? ১ নম্বর হচ্ছে একক জের পদ্ধতি বা সিঙ্গল ব্যালেন্স মেথড। উভয় জেরের সংশোধন পদ্ধতি। বোথ ব্যালেন্স কারেকশন মেথড। এখানে জের বা ব্যালেন্স বলতে যা বোঝায় সেটা হচ্ছে কি ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স দ্বারা আমার জমা আছে বোঝা যাবে প্লাস ক্যাশবুকের ক্রেডিট ব্যালেন্স দ্বারা আমার মাইনাস বুঝাবে অর্থাৎ আমার জমার চাইতে খরচ বেশি আমি ধার করেছি জমা অতিরিক্ত। পাসবুকের ডেবিট ব্যালেন্স দ্বারা ব্যাংকে আমার টাকা কম আছে। পাসবুকের ক্রেডিট ব্যালেন্স দ্বারা ব্যাংকে আমার টাকা বেশি আছে অর্থাৎ যথেষ্ট পরিমাণ টাকা আছে। সুতরাং একটা হচ্ছে কি ক্যাশবুকের ব্যালেন্স আর একটা হচ্ছে কি পাসবুকের ব্যালেন্স। ওকে? এই ২ বইয়ের ব্যালেন্স থেকেই আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। এবার দেখা যাক কিভাবে তৈরি করা যায় কৌশল। আমি যদি ব্যাংক ব্যালেন্স এস পার ক্যাশবুক অর্থাৎ নগদান বহির ডেবিট ব্যালেন্স নিয়ে অঙ্কটা শুরু করি বা প্রশ্নে এভাবেই দেওয়া থাকে, তাহলে কিছু আইটেম যোগ হবে এবং কিছু আইটেম বাদ যাবে। ইকুয়াল টু রেজাল্ট হবে পাসবহির ব্যালেন্সটা। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আমি শুরু যদি করি ক্যাশবুক দিয়ে রেজাল্ট হবে পাসবুক। আমি যদি পাসবুক দিয়ে শুরু করি রেজাল্ট হবে ক্যাশবুক। বুঝতে পেরেছ? এখন আসো নগদান বহির ব্যাংক ব্যালেন্স দিয়ে যদি আমি অঙ্ক শুরু করি তাহলে যোগ হবে কিছু আইটেম। কোনগুলি যোগ হবে? যোগ হবে সেই সমস্ত লেনদেন যার কারণে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি হয়। ঠিক আছে? ব্যাংকে যদি টাকা বেড়ে যায় লেনদেনের কারণে তাহলে ওই কথাগুলা বা ওই লেনদেনগুলাই এখানে যোগ হবে। মাইনাস হবে সেই সমস্ত লেনদেন যার কারণে ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায়। এমন কোনো লেনদেন যেমন একটু আগে বললাম যে ব্যাংক চার্জ। আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে। তাহলে ব্যাংকে হ্রাস পেলেই এখানে মাইনাস হবে। কার সাথে প্লাস আর কার সাথে মাইনাস? নগদান বহির জমার ব্যালেন্সের সাথে প্লাস এবং মাইনাস। কখন প্লাস হবে? ব্যাংকে টাকা বৃদ্ধি হলে। কখন মাইনাস হবে? ব্যাংকে টাকা হ্রাস পেলে। রেজাল্ট কি হবে? পাসবহির ব্যালেন্স রেজাল্ট হবে। ওকে? এটা হচ্ছে টেকনিক। এটা মনে রাখার খুব সোজা একটা টেকনিক যে আমার ব্যাংকে টাকা বাড়লে যোগ হবে, ব্যাংকে টাকা কমলে বাদ যাবে। ওকে?
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ব্যাংক সমন্বয় বিবরণীর কৌশল, ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যালেন্স সমূহ, গড়মিলের কারণ, ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা, ক্যাশ বহির উদাহরণ, পাস বহির উদাহরণ ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যায়ে আমরা উপসংহারে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দ্বিতীয় অংশের বিস্তারিত আলোচনা শুনলাম, দেখলাম এবং উপলব্ধি করলাম। তবে আরো দুই একটি কথা আমি বলে যাই, সেটা হচ্ছে কি, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব, কিন্তু কেন করব এগুলোও কিন্তু আমরা আলোচনায় এনেছি। কেন করব? বিভিন্ন কারণে, গরমিল হওয়ার কারণে করব। 9টি গরমিলের কথা আমরা স্লাইডে আলোচনা করেছি। আমি আবারও বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে ব্যাংকে আমার টাকা জমা ছিল 5,000 টাকা। 2 তারিখে একজন আর সরাসরি ব্যাংকে জমা করেছে 3,000 টাকা। তাহলে এখন আমার ব্যাংকে জমা কত? 8,000 টাকা। কিন্তু এই ব্যক্তি যে ব্যাংকে জমা করেছে আমাকে টেলিফোনে বলে নাই, কাগজ পৌঁছায় নাই, অথবা ব্যাংকও আমাকে বলে না। কারণ ব্যাংক সবসময় আমাকে রিপোর্ট করতে বাধ্য নয়, তবে ইদানিং SMS এর মাধ্যমে কিন্তু সেটা মেসেজটা চলে আসে। তবে হ্যাঁ, 3,000 টাকা চলে আসবে, যে কিন্তু কে জমা দিয়েছে সেটা আসবে না। যাই হোক, এখন চলো আমরা ক্যাশ বুকে আসি। যেহেতু আমি জানি না যে এই ব্যক্তি আমাকে টাকা জমা করেছে, সেহেতু আমি আমার অফিসের ক্যাশ বইতে এখানে জমার দিকে আর এই কথাটা 3,000 টাকা, এই কথাটা আমি লিখি নাই। না লিখার কারণে আমার জমা কত আছে এখনো? 5,000 টাকা। কিন্তু ব্যাংকে এদিনে যা টাকা কত জমা আছে? 8,000 টাকা। এই যে পার্থক্য শুরু হয়ে গেল, যে আমি ব্যাংকে গিয়ে দেখলাম যে আমার 8,000 টাকা আছে, কিন্তু আমি তো জানি যে আমার 5,000 টাকা আছে। এইরকম যে 9টি গড়মিলের বিষয় নিয়ে আলোচনা করা হলো, সেই গড়মিলগুলা নিয়ে যে বিবরণী তৈরি করা হয় নতুন করে আরেকটি, সেটার নামই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি আজকের পড়া তোমরা খুব বুঝতে পেরেছো এবং ব্যাংক সমন্বয় বিবরণীর বিভিন্ন কৌশল, তৈরির কৌশল আমি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার প্রিয় ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স এবং গার্ডিয়ান, আপনাদেরকেও সবাইকে আমার পাঠ দেখার জন্য এবং এই পাঠে আপনাদের সন্তান সন্ততি অথবা আপনাদের পোষ্যদেরকে অ্যাড করার জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।